হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায় আমার স্টুডেন্ট সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমার ভিডিওটি একটি ক্র্যাশ কোর্স, যেখানে আপনারা পাবেন সকল ট্যাগ একটি মাত্র ভিডিওর ভিতরে। তো চলুন আমরা শুরু করি। তো HTML বলতে আমরা বুঝি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে। HTML এর যে বেসিক স্ট্রাকচারটি সেটি লিখতে গেলে আমাদের প্রথমে একটি HTML এর পেজ তৈরি করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটি HTML এর পেজ ক্রিয়েট করেছি, যেখানে আমরা .html এক্সটেনশনের মাধ্যমে পেজটিকে ক্রিয়েট করেছি। এখানে আমরা প্রথমে এই পেজটিকে আমরা যখন কাজ করব সেক্ষেত্রে আমাদের টুল লাগতে পারে, যে টুলের মাধ্যমে আমরা HTML এর আউটপুটটি দেখব এবং আমরা কোড করব। কোড করতে গেলে আমরা যে টুলগুলো ইউজ করব সেই কোড এডিটরের আপনারা বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারেন, যেমন ভিজুয়াল কম্প, যেমন VS কোড, নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট। এখন আমি আপনাদেরকে সাবলাইম টেক্সটে এই HTML পেজটিকে ওপেন করে সেখান থেকে প্রতিটা কোডকে দেখাবো। তো চলুন আমরা সাবলাইম টেক্সটকে ওপেন করি। এটি আমাদের সাবলাইম টেক্সট এডিটর। এখানে আমি HTML এর এই ফাইলটিকে ওপেন করলাম। এখন এই ফাইলটিকে আমরা ক্রোমে ওপেন করব, গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যখন কাজ করব প্রথমে আমাদের HTML পেজে একটি বেসিক স্ট্রাকচার লিখতে হবে। তো বেসিক স্ট্রাকচার বলতে গেলে আমাদের প্রতিটি ল্যাঙ্গুয়েজে যখন আমরা কাজ করি সেক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার মেনটেন করে কাজ করতে হয়। যেমন এক্ষেত্রে আমরা যখন HTML এর বেসিক স্ট্রাকচার লিখব, তো আমরা যখন HTML-টা লিখব বেসিক স্ট্রাকচারটি তো চলে এসেছে। তো বেসিক স্ট্রাকচারটি এখানে এরকম: ডক টাইপ HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম, হেড ট্যাগ ইউজ করলাম, টাইটেল ট্যাগ ইউজ করলাম, বডি ট্যাগ ইউজ করলাম। এই যে প্রতিটি ট্যাগ আমরা যে ইউজ করছি, প্রতিটি ট্যাগ শুরু করতে হবে HTML এর ক্ষেত্রে এবং তার শেষ করতে হবে। এইটি হচ্ছে HTML এর একটি সিনট্যাক্স। এবং আমাদেরকে বেসিক স্ট্রাকচারটি বলতে আমরা এটিকে বুঝি। এটি হলো HTML পেজের হেড পার্ট আর এটি হলো HTML পেজের বডি পার্ট। হেড পার্টের ভিতরে আমাদের HTML পেজের ইনফরমেশনগুলি থাকে, যে পেজটি কোন টাইপের, আমরা কি নামের পেজ, কোন টাইপের পেজ, তারপর এর ফ্যাব আইকন বা এর ভিতরে যে মেটা, যে আমাদের SEO রিলেটেড যে তথ্যগুলি থাকে, বা স্টাইলের যদি কোনো স্টাইলিং কোনো ফাইল যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এই তথ্যগুলিকে আমরা এই হেড পার্টে ডিক্লেয়ার করে থাকি। এবং বডি পার্টের ভিতরে HTML পেজের কন্টেন্টটি থাকে। তো এটি হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। HTML এর প্যারাগ্রাফ ট্যাগ। HTML এর প্যারাগ্রাফ ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML এর প্যারাগ্রাফকে রেডি করতে পারি। তো প্যারাগ্রাফ ট্যাগটি লিখতে গেলে আমাদেরকে পি দিয়ে শুরু করতে হয় এবং পি দিয়ে শেষ করতে হয়। কিছুক্ষণ আগেই বললাম যে যখন HTML এ কোনো আপনি পেজে কোনো কিছু লিখবেন সেক্ষেত্রে আপনার ট্যাগটিকে শুরু করতে হবে এবং ট্যাগটিকে শেষ করতে হবে। সেরকমভাবে আমি প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলাম এবং প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এখানে আমাদের প্যারাগ্রাফের ডামি যে প্যারাগ্রাফটি সেটি অ্যাড করতে হবে। ধরুন আমি এখানে একটি প্যারাগ্রাফ এখান থেকে সার্চ করে নিয়ে আসি। তো এখান থেকে আমি একটি ডামি টেক্সট নিয়ে যাই। এখন এই যে ডামি টেক্সট, এটিকে যদি আমরা এখানে শো করতে চাই, দেখুন আমাদের ডামি টেক্সটটি চলে এসেছে। এটি হলো আমাদের একটি প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ যখন শো করতে হয় এভাবে শো করতে হয়। এরপরে আমাদের পরবর্তী ট্যাগ হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি? হেডিং ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা যাবতীয় ওয়েব পেজের হেডিংগুলিকে অ্যাড করতে পারি। তো হেডিংগুলিকে অ্যাড করতে গেলে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কন্টেন্টের ভিতরে বিভিন্ন ধরনের হেডিং থাকে, যেরকম এখানে একটি বড় টেক্সট থাকে এবং তার নিচে আমাদের প্যারাগ্রাফটি থাকে, যেটি দিয়ে মানে আমরা যে কোনো আমরা এসে দেখেছি, এতে যেরকম পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলোকে আমরা যদি হেডিং আকারে আমরা বলতে পারি যে এটি একটি হেডিং। তো হেডিংগুলি থাকে মেইনলি 6 ধরনের হেডিং থাকে HTML এর ভিতরে। 6 ধরনের হেডিংয়ের ভিতরে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6 ধরনের ফন্ট ভেরিয়েটে
আমাদের হেডিংগুলি দেওয়া থাকে। তো আমরা যদি হেডিংগুলো ইউজ করি H1 H2 এরকমভাবে আমাদেরকে H6 অবধি 6টি হেডিং আমাদের থাকে। তো এই হেডিংগুলির আউটপুট যদি আমি দেখি, হেডিংগুলির আউটপুট কি? আউটপুটটা এরকম, অর্থাৎ হেডিংগুলো সাইজ ভেরিয়েন্টের মাধ্যমে H1 থেকে H6 পর্যন্ত আমরা হেডিংগুলি আমরা সাজাতে পারি। এরপর আমরা জানব ফ্যাব আইকন কি। HTML এ বা ওয়েব পেজে ফ্যাব আইকন হলো এমন একটি আইকন যার মাধ্যমে আমরা একটি ইমেজকে আমাদের ঠিক এই যে আমাদের যে একটি আইকন, এই আইকনে এখানে আমরা বসাতে পারি। তো ফ্যাব আইকন লিখতে গেলে আমাদের লিখতে হবে লিঙ্ক, যেখানে আমাদের এটি হলো আইকন, এটি ইমেজ, এখানে আমরা দেব বিপিজি। ফ্যাব আইকন হিসেবে ইউজ করতে গেলে আমাদের যেটি করা লাগবে সেটি হলো এখান থেকে এই যে ইমেজেসকে আমরা অ্যাড করলাম এবং এর ভিতরে আমাদের যে ফ্যাব আইকনের যে ইমেজটি সেটিকে আমরা কপি করে এখানে পেস্ট করলাম। কপি করে আমরা ইমেজটিকে যখন পেস্ট করলাম, তো দেখুন এটি হচ্ছে আমাদের ওয়েব পেজ। এখন এখানে যখন আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের এখানে একটি ইমেজ চলে এসেছে। এটি হলো ফ্যাব আইকন। তো এখন আমাদের যদি এখানে এই যে নামটি আমরা যে এই যে আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক স্ট্রাকচার HTML, এই অংশটিকে যদি আমরা এখানে চেঞ্জ করতে চাই, তো আমরা এই টাইটেল ট্যাগের মাধ্যমে এটিকে চেঞ্জ করতে পারি। ধরুন আমরা এখানে লিখলাম HTML ক্র্যাশ কোর্স। তো দেখুন HTML ক্র্যাশ কোর্স এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে টাইটেল ট্যাগও বুঝতে পারলাম যে টাইটেল ট্যাগের কাজ কি। এরপরে আমরা আলোচনা করব ইমেজ ট্যাগ কি। ইমেজ ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আপনি HTML পেজের ভিতরে এই যে আমাদের HTML পেজ, এই পেজের ভিতরে একটি ইমেজকে অ্যাড করতে পারবেন। তো ইমেজ ট্যাগটি অ্যাড করতে হয় কি করে? ইমেজ ট্যাগটি অ্যাড করতে হয় ইমেজ এসআরসির মাধ্যমে। ইমেজ এসআরসির মাধ্যমে কিভাবে অ্যাড করতে হয়? ইমেজ এসআরসির মাধ্যমে ইমেজ ট্যাগটি আমি শেষ করলাম এবং এখানে আমরা এই যে এসআরসি এর মাধ্যমে আমরা এখানে আমাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমরা এখান থেকে অ্যাড করব। তো এখান থেকে আমরা যে এই যে ইমেজটি, ইমেজের ফাইলের যে নামটি সেটিকে আমরা এখানে আমাদের এই এসআরসির ভিতরে অ্যাড করলাম এবং এটি কোন ফোল্ডারের ভিতরে রয়েছে? এটি ইমেজ ফোল্ডারের ভিতরে রয়েছে। আমার যে ফাইলের থেকে বের হয়ে একটি ফাইল থেকে একটি ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম এবং এখানে আমাদের ইমেজটি রয়েছে। তো সে অনুযায়ী আমাদের এখানে সেই ফাইলের নামটি মানে ফোল্ডারের নামটি আমাদের বলতে হবে যে একটি ইমেজ ফোল্ডারের ভিতরে image.jpg নামে আমাদের এই ইমেজটি এখানে অ্যাড করবে। দেখুন আমাদের ইমেজটি কিন্তু পায় নাই, অর্থাৎ এখানে আমাদের ভুল হয়েছে। অর্থাৎ এখানে দেখুন নামটি হচ্ছে ফোল্ডারের নামটি ইমেজেস, অর্থাৎ আমার এখানে আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি, ইমেজেস। এবার দেখুন আমাদের ইমেজটি চলে এসেছে। ইমেজ এসআরসির ভিতরে বেশ কয়েকটি অ্যাট্রিবিউট আছে। আমি কয়েকটি অ্যাট্রিবিউট দেই এখানে, যেমন এখানে আছে অল্টার অ্যাট্রিবিউট। অল্টার অ্যাট্রিবিউটটি হলো এমন একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে ধরুন এই যে এই ইমেজটি কোনো কারণে আমাদের সার্ভার থেকে বা আমাদের ফোল্ডার থেকে বা আমাদের ফাইল থেকে কোনোভাবে মিসিং হয়ে গেল, যার জন্য আমাদের যদি এই ইমেজটিকে যদি না পায় সেক্ষেত্রে আমাদের কেমন আসবে দেখলেন। তো আমাদের ইমেজটি না পেলে ওখানে একটি জাস্ট ব্ল্যাক একটি আইকন হিসেবে ছিল, যেমন ধরুন এখানে যদি আমাদের ইমেজ এখানে নেই, ইমেজ আমরা এখানে পাই নাই, তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ইমেজ না থাকে আমরা এখানে একটি টেক্সট যদি লিখতে চাই যে এটিকে থাকবে হচ্ছে ধরুন HTML
টেস্ট ইমেজ, HTML টেস্ট ইমেজ। তো এটি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে যদি এই ইমেজটি না থাকে সেক্ষেত্রে আমাদের ইমেজটি আসবে HTML টেস্ট ইমেজ, এই লেখাটি শো করবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের আরেকটি নতুন টপিক, সেটি হলো HTML এ লিস্ট টপিক। লিস্ট, HTML এর লিস্ট কি জিনিস? HTML এর লিস্ট হলো এমন একটি টপিক যেখানে আমরা বিভিন্ন ধরনের লিস্টকে শো করতে পারি। লিস্ট আসলে দুই ধরনের লিস্ট আছে আমাদের, যেমন একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, অন্যটি হলো অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কেমন? আনঅর্ডার লিস্ট, ধরুন এখানে আমি একটি এক্সাম্পল ইউজ করি, এখানে আমরা কিছু লিস্ট অ্যাড করে নেই। এবার আমরা ওয়েল লিস্টকে শো করি। এখানে ওয়েল লিস্ট ইউজ করতে গেলে জাস্ট ওয়েল দিয়ে শুরু করতে হবে এবং ওয়েল দিয়ে শেষ করতে হবে। তো দেখুন, এটি হলো লিস্ট। বিভিন্ন ধরনের লিস্ট আইটেমগুলিকে যখন একত্রে আমরা শো করব সেক্ষেত্রে আমরা এই ট্যাগটি ইউজ করতে পারি, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের যে আমাদের যে ইন্ডিকেটর যে পয়েন্টটি থাকবে লিস্ট আইটেমের আগে, সেটি হচ্ছে জাস্ট ডট আকারে লিস্ট আইটেমের আগে ইন্ডিকেটরটি থাকবে। আর এক্ষেত্রে আপনি যদি এই আনঅর্ডার লিস্ট না শো করাতে চান, অর্ডার লিস্ট শো করাতে চান, যে 1 2 3 4 এভাবে আপনাদের লিস্টটিকে শো করবে, সেক্ষেত্রে আপনারা ওএল দিয়ে এটিকে ইউজ করতে পারেন। এবং এটিকে ইউজ করতে গেলে যেটি করা লাগে, ইউএল দিয়ে শুরু করতে হয়, ইউএল দিয়ে শেষ করতে হয়। আনঅর্ডার লিস্ট যদি আপনারা ইউজ করেন, তৈরি করতে চান এবং এর ভিতরে আপনি যে লিস্ট আইটেমটি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাদের এলআই ট্যাগ দিয়ে শুরু করতে হবে এবং এলআই ট্যাগ দিয়ে শেষ করতে হবে। এবং অর্ডার লিস্ট যদি আপনারা শুরু করতে চান, আপনাদের HTML পেজের ভিতরে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওয়েল দিয়ে শুরু করতে হবে এবং ওয়েল দিয়ে শেষ করতে হবে। এবং এলআই ট্যাগের মাধ্যমে প্রতিটি লিস্ট আইটেমকে একইভাবে ইউএল এ যেরকম শো করেছেন সেভাবে ওয়েলেও শো করাতে হবে। তো আমরা এখানে লিস্টের ইনফরমেশনও HTML কীভাবে লিস্ট ইউজ করতে হয় সেটিও আমরা জানলাম। এরপর আমি ইউজ করব, আপনাদেরকে দেখাবো কি করে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। অ্যাঙ্কর ট্যাগ কি জিনিস? অ্যাঙ্কর ট্যাগ হলো আপনি যে এই যে একটি HTML পেজে আমরা দেখতে পাচ্ছি যে এই HTML পেজের কাজ, এখান থেকে যদি আমরা অন্য একটি পেজে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেভাবে আমরা আরেক পেজে যেতে পারবো সেই যে টেকনিকটি, সেটি হলো আমাদের অ্যাঙ্কর ট্যাগ। টেকনিকটি ব্যবহার করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করতে হয় কীভাবে? অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করতে হয়, প্রথমে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিই, যে এখানে আমরা যে কাজটি করছি সেটির জন্য একটি পেজ, এখানে আমি একটু ভুল করে ফেললাম, এখানে আমরা একটি HTML পেজ নিব। তো HTML পেজ নিতে গেলে আমাদের কি করতে হবে? এখানে প্রথমে একটি ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্ট, দেন এখানে আমি পেজ ডট HTML বলে এর যে এক্সটেনশন সেটিকে আমাদের ডট যে এই যে এক্সটেনশনটি আমি চেঞ্জ করে দিলাম, করে দিয়ে আমাদের এই পেজটিকে আমরা এখানে ওপেন করে নিই। এখানেও আমরা একটি HTML এর বেসিক স্ট্রাকচার তৈরি করে নেই। এবং এখানে আমরা একটি প্যারাগ্রাফ ইউজ করি বোঝার সুবিধার্থে। দেখুন, এখানে যখন আমরা পেজ ডট HTML এ আমাদের লিঙ্ক ইউজ করব সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ এ দিয়ে HREF, এই যে আমি অ্যাঙ্করের অ্যাট্রিবিউট লিখলাম এবং এখানে যে আমাদের ট্যাগটি শেষ করতে হবে। শেষ করে এখানে আমাদের যে পেজ
ডট এইচটিএমএল আমি যে পেজটির ইনফরমেশন অ্যাড করলাম সেই পেজটিকে আমার এখানে উল্লেখ করতে হবে যে আমার এটি লিঙ্ক হবে। দেখুন আমাদের কিন্তু এই যে লিস্টনে ক্লিক করলে এখন আমাদের চলে যাবে এই যে পেজ ডট এইচটিএমএল ফাইলটি, সেখানে পেজ ডট এইচটিএমএল তো আমরা দেখেন এখানে কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো ক্লিক করলে আমরা পেজ ডট এইচটিএমএল চলে আসলাম। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে পেজ ডট এইচটিএমএল। অর্থাৎ আমাদের HREF বা লিঙ্ক কি করে করতে হয় সেটি আমরা দেখলাম। এরপর আসি আমরা আইফ্রেম নিয়ে। আইফ্রেম কি? আইফ্রেম হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML পেজের ভিতরে একটি ভিডিও বা একটি ইমেজ বা একটি আলাদা একটি সোর্সের থেকে আমরা আমাদের যে ডকুমেন্টটি সেটিকে আমরা এখানে আইফ্রেমের মাধ্যমে HTML পেজের ভিতরে অন্য ওয়েবসাইটের রিসোর্সকে আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজের ভিতরে শো করতে পারি। তো আইফ্রেমের ব্যবহার দেখতে গেলে প্রথমে আমরা অন্য একটি ওয়েব পেজে যাই, যেরকম ওয়েবসাইটে যাই, যে আমরা ইউটিউবে ওপেন করি। ইউটিউবে যেয়ে আমরা একটি ভিডিওকে জাস্ট এখানে আমাদের ভিডিওটিকে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে শেয়ার করব বা আইফ্রেমের মাধ্যমে এখানে যে শো করব, এটি শো করতে গেলে আমাদেরকে দেখুন এখানে আসলে এই যে এমবেডে গেলে এখানে আইফ্রেমের একটি কোড আমরা পেয়ে গেলাম। আইফ্রেমের এই অংশটিকে যদি আমরা আমাদের HTML পেজের ভিতরে শো করি, তো দেখুন এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট এবং ট্যাগ চলে এসেছে। যেখানে আইফ্রেম ট্যাগটি এসেছে এবং এখানে অ্যাট্রিবিউট এসেছে ওয়াইড, হাইট এবং এই যে ইউটিউবের যে এমবেডের যে ইউআরএলটি, ভিডিও ইউআরএল সেটি, টাইটেলটি, ফ্রেম বর্ডার, এরকম বেশ কিছু অ্যাট্রিবিউট চলে এসেছে। এখন আমরা এটিকে সেভ করে যদি আমরা আমাদের পেজটিকে যদি রিফ্রেশ করি, তো সেক্ষেত্রে দেখুন আমাদের এই যে ইউটিউবের যে ভিডিওটি সেটি আমাদের ওয়েব পেজের ভিতরে আমরা নিয়ে এসেছি। এটি হলো আইফ্রেমের কাজে। অন্য একটি ওয়েবসাইটের ইনফরমেশনটিকে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে শো করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আইফ্রেমটি ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখি কোনো টেক্সটকে, এই যে আমরা এতগুলি টেক্সট লিখেছি, কোনো টেক্সটকে যদি আমরা ইটালিক বা বাঁকা হরফে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা একটি ট্যাগ ইউজ করতে পারি, তার নাম হলো ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ হলো, ধরুন এই যে লরেম ইপসাম, এই টেক্সটকে যদি আমি বাঁকা হরফে লিখতে চাই, তো এর আগে আমি আই নামে একটি ট্যাগ ইউজ করব এবং আই ট্যাগটি শেষ করব, যার সাথে সাথেই আমাদের এই যে লরেম ইপসাম এই টেক্সটটিকে আমরা আমাদের বাঁকা করতে পারব। এখন আমরা আরেকটি নতুন ট্যাগ নিয়ে আলোচনা করি, যার নাম হলো HR ট্যাগ। HR ট্যাগ হলো আপনার, যদি আপনার এই যে ওয়েব পেজের ভিতরে আমরা বেশ কিছু সেকশন করে এখানে হেডিং দেখিয়েছি, এখানে প্যারাগ্রাফ দেখিয়েছি, এখানে ইমেজ দেখিয়েছি, লিস্ট দেখিয়েছি, আইফ্রেম দেখালাম। তো এই যে সেকশনগুলিকে হরাইজন্টাল যদি আমি একটি ট্যাগ ইউজ করি এখানে HR ট্যাগ, যার মাধ্যমে এই ট্যাগের মাধ্যমে আমরা যদি ইউজ করি, তো এখানে আমরা একটি সেকশন টাইপের হরাইজন্টাল একটি লাইন তৈরি করতে পারবো, যা দিয়ে আমরা এখানে প্রতিটা সেকশনকে আলাদা করতে পারি। তো এখানে যদি আমরা HR ট্যাগ যদি আমরা প্রতিটা এরিয়া দিতে পারি, তাহলে দেখুন আমাদের কিন্তু প্রতিটা সেকশন আলাদা হয়ে গেল, বা আমরা শুধু এতটুকু সেকশনকে আলাদা করলাম, এর উপর একটি দিলাম, এর নিচে একটি দিলাম, তো সেকশনটি আলাদা হয়ে গেল। এটি হলো HR ট্যাগ। এরপরে আমরা অডিও ট্যাগ নিয়ে আলোচনা করব। অডিও ট্যাগ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটি অডিও ফাইল আগে ওপেন করতে হবে।
এরপর আমরা দেখব অডিও ট্যাগ। তো অডিও ট্যাগে কাজ করার আগে আমাদেরকে অডিও ট্যাগটি নিতে হবে। অডিও ট্যাগ নিতে গেলে আমাদের যেটি ইউজ করা লাগে সেটি হলো এখানে অডিও নামে একটি ট্যাগ আছে, সেই ট্যাগটিকে আমরা ইউজ করব এবং এখানে আমরা কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট অ্যাড করব। তো কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট অ্যাড করলে আমরা এখানে এবং এখানে আমরা আরেকটি অ্যাড করব, সেটি হলো এসআরসি। আরেকটি অ্যাট্রিবিউট অ্যাড করলাম এসআরসি। এসআরসি এর মাধ্যমে আমরা এই যে অডিও ট্যাগের ফাইলটিকে আমরা আমাদের পেজে লিঙ্কেজ করব। তো লিঙ্কেজ করতে গেলে আমাদের এখানে এই ফাইলটিকে আমরা অ্যাড করলাম এবং এখানে আমরা এই যে অডিও যে ফাইলটি ফোল্ডারটিকে আমরা এখানে অ্যাড করলাম। তো দেখি আমাদের ফাইলটি কিভাবে আসে। দেখুন আমাদের অডিও ফাইল কিন্তু চলে এসেছে, অডিও ফাইলটি চলে এসেছে। এখন আমরা যদি ভিডিও কোনো ফাইল যদি অ্যাড করতে চাই HTML এর ভিতরে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ভিডিও ফাইল অ্যাড করতে গেলে আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের এখানে একটি ভিডিও ফাইল তৈরি করে নিতে হবে। ভিডিও নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং একটি ফাইলকে এখানে আমরা কপি করে পেস্ট করলাম। তো এই ভিডিও ফাইলটিকে আমরা যদি আমাদের HTML পেজের ভিতরে শো করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিডিও ট্যাগটি ইউজ করতে হবে। ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা ভিডিও ফাইলটিকে আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে পারি। সেম এই যে অডিও ট্যাগের মতনই কন্ট্রোলস অ্যাট্রিবিউট এবং অটোপ্লে যদি আমরা ইউজ করি, তো আমাদের এবং এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট করব এসআরসি মাধ্যমে আমরা এখানে আমাদের যে ভিডিও ফাইলটি সেটিকে আমাদের ওয়েব পেজের ভিতরে শো করাতে পারবো। এখন আমরা যদি রিফ্রেশ করে দেখি, তো দেখুন আমাদের কিন্তু পুরা ভিডিও ফাইলটি চলে এসেছে। দেখুন আমরা যদি প্লে করলে এটি প্লে হচ্ছে। এখন আমরা ABBR ট্যাগ নিয়ে আলোচনা করব। ABBR ট্যাগ কি? ABBR ট্যাগ হলো অ্যাব্রিভিয়েশন ট্যাগ। অর্থাৎ আপনি আপনার HTML পেজের ভিতরে কোনো অ্যাব্রিভিয়েশন টাইপের যদি ফুল মিনিং কোনো টেক্সটের যদি ফুল মিনিং শো করাতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাব্রিভিয়েশন ট্যাগটি ইউজ করতে পারেন। যেমন এখানে ধরুন আমরা এই যে লরেম ইপসাম, এই যে টেক্সটটি এখানে আমাদের একবার লেখা হয়েছে। এখন আমরা যদি এটিকে LI এই টেক্সটের মাধ্যমে লিখি এবং এখানে ABBR এই ABBR এর মাধ্যমে লিখলাম এবং এটি শেষ করলাম। এটির মাধ্যমে যদি আমরা এটিকে ইউজ করি, এখানে আমরা অ্যাড করলাম টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে লরেম ইপসাম মানে এই টেক্সটটি অ্যাড করলাম। তো এখানে আমরা রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো, দেখুন আমরা এলআই এখানে ইউজ করলে দেখুন আমাদের এখানে কিন্তু লরেম ইপসাম এটি কিন্তু শো করছে, নিচে কার্সারের নিচে শো করছে, অর্থাৎ নিচে এটি আন্ডারলাইন এবং এখানে শো করছে যে এটি লরেম ইপসাম। তো এভাবে আমরা অ্যাব্রিভিয়েশন টাইপের যদি কোনো টেক্সটকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ট্যাগটি ইউজ করতে পারি। এবার আমরা ডক টাইপ নিয়ে আলোচনা করি। ডক টাইপ কি? ডক টাইপ হলো আমাদের এই যে HTML এর বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপ, কি ধরনের ডকুমেন্টটা আমরা ইউজ করছি সেটিকে বোঝাতেই আমরা ডক টাইপকে ইউজ করি। তো HTML4 এর ক্ষেত্রে আমাদের ডক টাইপটি অনেক বড় করে আমাদের লেখা লাগতো, কিন্তু HTML5 এর ক্ষেত্রে জাস্ট এখানে ঠিক এভাবেই ডক টাইপটি আপনি লিখতে পারেন। এই ডক টাইপ লিখলে যেটি হবে সেটি হচ্ছে আপনার HTML5 এর বিভিন্ন ধরনের ট্যাগ আপনার ব্রাউজারে সাপোর্ট করবে বা আমাদের সেগুলি কাজ করবে। তো এটি হলো ডক টাইপের মেইন কাজ, যে HTML5 এর যে ট্যাগগুলি সেগুলিকে আপনার প্রপারভাবে আপনার
ট্যাগে আপনাদের এডিটরে বা আপনাদের কোডের ভিতরে যদি ইউজ করতে চান, আপনারা HTML5 এর ডক টাইপটি ইনশিওর করলে সেটি ভালো হয়। এরপরে আমরা দেখব কমেন্টস কি, HTML এর কমেন্টস কি। HTML এর কমেন্টস হলো এমন একটি টেকনিক যার মাধ্যমে আমরা যে কোনো ট্যাগ বা যে কোনো এরিয়াকে, আমরা যে কোনো টেক্সটকে আমরা বা যে কোনো কোডকে আমরা এখানে হাইড করে রাখতে পারি। তো ধরুন আমরা এখানে এই দুটি হেডিংকে যদি আমরা কমেন্টসের আন্ডারে হাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইজিলি হাইড করতে পারি জাস্ট এতটুকু লেখার মাধ্যমে। তো কমেন্টস লিখতে গেলে আমাদেরকে লেস দ্যান সাইন, তারপর একটি বিশেষসূচক চিহ্ন, ড্যাশ এবং পরবর্তীতে আমাদের ড্যাশ এবং গ্রেটার দ্যান সাইন যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এটি কমেন্টসের আন্ডারে পড়ে সেই টেক্সটটিকে। তো কমেন্টস এভাবে লিখতে হয়। কমেন্টসটি মেইনলি লেখা লাগে যদি কোনো ডেভেলপার বা কোনো কোডার যখন কোনো কোড করছে, পরবর্তী আর একজন কোডার সেটিকে বোঝার সুবিধার্থে যাতে সহজে বুঝতে পারে, সেক্ষেত্রে আমাদের এই কমেন্ট সেকশনটি ইউজ করতে হয়, যেখানে আমরা বিভিন্ন ধরনের কমেন্টস করতে পারি যে আমরা এই কাজে এই অংশটুকু লিখেছি বা এই কাজের জন্য আমরা এটি ব্যবহার করেছি, আমরা অমুক ক্লাস ইউজ করেছি, আমরা এখানে এই আইডি ইউজ করেছি, এই ধরনের বিভিন্ন ধরনের কাজে যে আমরা কি কাজে কি ইউজ করেছি সেটির একটি নোট আপনি এখানে অ্যাড করে রাখলেন। এই কারণেই আপনি কমেন্টস ইউজ করতে পারেন। এরপরে আমরা অ্যাড্রেস ট্যাগ নিয়ে আলোচনা করব। অ্যাড্রেস ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, এটি আমরা ইজিলি অ্যাড করতে পারি। তো ইজিলি অ্যাড করতে পারি কিভাবে? ADDRESS অ্যাড্রেস। এই অ্যাড্রেস ট্যাগের ভিতরে আমরা আমাদের ইনফরমেশনগুলিকে অ্যাড করতে পারি। যেমন তো দেখুন এখানে আমি অ্যাড্রেস ইনফরমেশনগুলিকে অ্যাড করেছি। অ্যাড্রেস ইনফরমেশনগুলির মাধ্যমে অ্যাড্রেস ট্যাগটি মানে আমাদের অ্যাড্রেস ট্যাগটি আসলে অ্যাড্রেস ইনফরমেশনগুলি অ্যাড করা হয়। এবং এখানে দেখুন আমরা আরেকটি নতুন ট্যাগ ইউজ করেছি যার নাম বিআর ট্যাগ। তো বিআর হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা আমাদের এই যে টেক্সটটিকে আমরা যে খুলনা বাংলাদেশ এটিকে আমরা যে এক জায়গায় আমরা কিন্তু যদি লিখতাম তাহলে আসলে আমাদের কেমন দেখাতো দেখুন, আমাদের দেখাতো হচ্ছে ঠিক এরকম, মানে একই লাইনে। তো আমরা এই যে নিউ লাইন তৈরি করলাম, নিউ লাইন তৈরি করার জন্য প্রতিটি টেক্সটের পরে আমি বিআর ট্যাগ ইউজ করেছি, যার দরুন আমাদের এই ট্যাগগুলি নিচে একটি করে নিউ লাইন তৈরি হয়ে গিয়েছে, ট্যাগের পাশে একটি নিউ লাইন তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব আর্টিকেল ট্যাগ। আর্টিকেল কি টাইপের ট্যাগ? আর্টিকেল ট্যাগ হলো সিম্পলি আমরা আর্টিকেল টাইপের যদি কোনো কন্টেন্ট যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ট্যাগটি ইউজ করব। ধরুন এখানে এটি একটি আর্টিকেল, এই টোটাল টেক্সটটি হলো একটি আর্টিকেল। তো সেক্ষেত্রে এই টোটাল টেক্সটটি যদি একটি আর্টিকেল হয়, দেন আমাদেরকে এটিকে অ্যাড করলাম। এখানে আমরা আর্টিকেল ট্যাগটি এখানে ইউজ করব। কিভাবে ইউজ করব? এখানে ইউজ করব হচ্ছে আর্টিকেল শুরু করব এবং আর্টিকেল দিয়ে শেষ করব, এবং দেখুন টোটাল ট্যাগের ভিতরে আমরা আর্টিকেলটি ইউজ করেছি। এখন এখানে আমরা যদি একটি হেডিং ইউজ করি, ধরুন আমরা এখানে হেডিং ইউজ করলাম H2, এখানে ইউজ করলাম আমরা প্যারাগ্রাফ, এখানেও আমরা ইউজ করলাম ধরুন এখানে H3 ইউজ করলাম, এবং এখানে ইউজ করলাম আমরা প্যারাগ্রাফ। তো আমাদের এটি হলো একটি আর্টিকেল। এই আর্টিকেলগুলো মেইনলি ইউজ করা হয় HTML এর বা
ওয়েব পেজের আমাদের মনে হয় এখানে কোনো একটি ভুল হয়েছে। ভুলটি হলো এখানে দেখুন, আমাদের ভুলটি হলো এখানে আমি ট্যাগটি কিন্তু ক্লোজ করি নাই, যার দরুন আমাদের টোটাল টেক্সটটি বোল্ড আকারে দেখাচ্ছে। তো এবার দেখুন, এবার কিন্তু আমাদের টেক্সটটি ঠিক হয়ে গিয়েছে। এই যে টেক্সটটি প্রথমে H2 H3 মাঝখানে প্যারাগ্রাফ রয়েছে, এটি হলো একটি পারফেক্ট আর্টিকেল। আর্টিকেল ট্যাগটি আমরা মেইনলি ইউজ করি যখন এসইও করতে গেলে বিভিন্ন ধরনের পোস্ট ইউজ করা হয়, তো আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল লিখি। আর্টিকেলটাকে আমরা আর্টিকেল ট্যাগ দিয়ে যদি বুঝি তাহলে সেক্ষেত্রে এসইও একটু ফ্রেন্ডলি, এটা বেটার হয়। তো এই কারণে আমরা আর্টিকেলটি ইউজ করি। অ্যাসাইড কি? অ্যাসাইড হলো আমাদের সাইড বার। আমরা ওয়েব পেজে দেখেছি বিভিন্ন ধরনের সাইড বার, যে এরকম ব্লক থাকে, এখানে একটু সাইড বার দিয়ে কিছু লিঙ্ক থাকলো, এখানে একটু লিঙ্ক থাকলো, তো সেটি হলো আমাদের অ্যাসাইড। তো অ্যাসাইড ইউজ করতে গেলে, আমাদের সাইড বারটি ইউজ করতে গেলে অ্যাসাইড ট্যাগ মাধ্যমে ইউজ করতে হয়। এর ভিতরে আমরা এই যে কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলি, এটিকে আমরা ব্যবহার করতে পারি এই অ্যাসাইডের ভিতরে। তো এভাবে আমরা অ্যাসাইডের ভিতরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি অ্যাড করতে পারি। অ্যাসাইড হলো এমন একটি টেকনিক যার মাধ্যমে আমাদের যাবতীয় সাইড বারগুলিকে ইউজ করলে সেটি আমাদের একটি পেজের খুব স্ট্রাকচারাল একটি সিস্টেমেটিক সিস্টেম তৈরি হয়। তো এরপরে আমরা দেখব বাটন ট্যাগ। বাটন ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML এর ভিতরে কোনো বাটন ইউজ করতে পারি, যেমন সিটিএ বাটন ইউজ করতে পারি। তো বাটন ইউজ করতে গেলে যেটি ইউজ করা লাগে সেটি হচ্ছে, এখানে আমরা যদি একটি বাটন ইউজ করি সেক্ষেত্রে BU বাটন ট্যাগ যদি ইউজ করলাম, বাটন ট্যাগ দিয়ে শুরু করবো এবং বাটন ট্যাগ দিয়ে শেষ করব। এখানে আমরা আমাদের ধরুন ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ার দিলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের এখানে একটি বাটন তৈরি হলো ক্লিক হেয়ার। এটিও অনেকটা আমাদের অ্যাঙ্কর ট্যাগের মতন কাজ করে, বাট এই যে বাটনটি আমরা বেসিক্যালি ইউজ করি ফর্মের ক্ষেত্রে। তো যখন ফর্ম দেখাবো তখন এটিকে আরও ডিটেলসে আপনারা দেখতে পাবেন। এখন আমরা আলোচনা করি কোড ট্যাগ। সেই কোড ট্যাগ নিয়ে, HTML এ কোড ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML এ বিভিন্ন ধরনের কোডকে শো করতে পারি। তো কোডকে শো করতে গেলে ধরুন আমরা একটি ইসের কোড লিখি, ধরুন একটি স্টাইলের কোড লিখি, যেমন আমরা এখানে লিখি ধরুন H3-র একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বললাম কালার রেড। তো H3-র ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই যে আমরা লিখলাম, এটি হলো কোডের ভিতরে লিখলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের দেখুন এই যে ট্যাগটির মাধ্যমে লিখলে আমাদের এই ফন্টটি একটু অন্যরকম ফন্ট, যার মাধ্যমে আমরা এটিকে আলাদাভাবে সেগমেন্টে আলাদাভাবে আলাদা করতে পারি যে এটি হচ্ছে কোড টাইপের টেক্সট, যেখানে আমরা যাবতীয় কোড ধরনের কোড HTML CSS বা অন্যান্য যে কোনো মেশিন লার্নিংয়ের কোড, পাইথনের কোড, তারপর PHP-র কোড, জাভাস্ক্রিপ্টের কোড, এই ধরনের বিভিন্ন কোড যদি আমরা ইউজ করি আমাদের আর্টিকেলের ভিতরে, সেক্ষেত্রে আমরা কোড যে ট্যাগটি সেটি ইউজ করতে পারি। তো এবার আমরা আলোচনা করব টেবিল ট্যাগ নিয়ে। টেবিল ট্যাগ শুরু করার আগে আমাদেরকে টেবিল ট্যাগ শুরু করতে হবে এবং টেবিল ট্যাগ শেষ করতে হবে। এখন আমরা এখানে টেবিলের জন্য একটি রো নেই, প্রথমে tr টেবিল রো। তো আমরা এই যে টেবিলের কোডটি লিখলাম, এটির আউটপুট যদি আমরা দেখি, তো
তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটি এরকম আসবে। এখন আমরা টেবিলের কলাম ট্যাগ নিয়ে আলোচনা করব। এখানে আমরা যদি টেবিলে একটি বর্ডার অ্যাড করতে চাই, তো টেবিলের আউটপুটটি যদি দেখতে চাই আমরা, সেক্ষেত্রে আউটপুটটি দেখতে গেলে আমাদের আউটপুটটি আসবে এরকম। এখানে আমরা একটি বর্ডার অ্যাড করেছি অন, যার মাধ্যমে আমাদের এই বর্ডারটি চলে এসেছে। এই যে বর্ডারটি, এই বর্ডারটি চলে এসেছে। এখন আমরা শিখব HTML এর কলাম ট্যাগ সম্বন্ধে। তো কলাম ট্যাগ সম্বন্ধে কাজ করার আগে আমাদের একটি ক্যাপশন ইউজ করতে হবে। টেবিল ক্যাপশন, এটা একটা টেবিল। তো দেখুন আমাদের ক্যাপশনটি চলে এসেছে। এখন আমরা যদি এখানে কলাম গ্রুপ ট্যাগ নেই, এর ভিতরে আমরা নেব আমাদের কল ট্যাগ। কল গ্রুপের ট্যাগের কোনো ট্যাগ শেষ করা লাগে না। তো কল ট্যাগটি শেষ না করার জন্য আমরা এখানে ইউজ করি, এখানে ধরুন একটি স্টাইল অ্যাড করি। যে স্টাইলটি হবে ব্যাকগ্রাউন্ড ব্লু, এবং এর একটি স্প্যান দেওয়া লাগবে যে আমাদের এটি কোন স্প্যানটিকে আমরা ধরব। তো স্প্যানটির জন্য আমরা প্রথমে আমরা যদি 1 ইউজ করি, স্প্যান 1, তো দেখুন আমাদের অন যে এখানে কলামটি রয়েছে, তো এই কলামটিকে পুরাটাই ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গিয়েছে। এখন আমি যদি সেমভাবে আরেকটি কলাম নিই, ধরুন এটিকে আমি নেব রেড, সেক্ষেত্রে আমার পরবর্তী দুটি কলাম রেড হয়ে গেল। এখন ধরুন আমরা যদি পরবর্তী যে কলামটি, সেই কলামটিকে যদি 1 দিতাম, তাহলে শুধু এটি রেড হতো। তো আমাদের পরবর্তী দুটি কলাম রেড হয়ে গেল। এখন যদি আমরা এরকম অ্যাড করতাম, ধরুন এখানে যে পরবর্তী আরেকটি কলাম, সেটি হচ্ছে ইয়েলো হবে, তো পরেরটি ইয়েলো হতো। আর এখানে আমরা 2 দেওয়া মানে হচ্ছে পরবর্তী দুটি কলাম, আমাদের পরবর্তী যে দুটি কলাম সেটি আমাদের রেড হলো। আচ্ছা, এবার আমরা আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কলাম গ্রুপ ট্যাগ। এখন এখানে আমরা কলাম ট্যাগ নিয়ে আলোচনা করেছি। তো কলাম গ্রুপ ট্যাগের ভিতরে আমাদের কলাম গ্রুপ ট্যাগ ডিক্লেয়ার করতে হবে এরকম। দেখুন এখানে আমাদের কলাম গ্রুপ বলতে গেলে আমাদের কিন্তু এই কলামটি, কলাম গ্রুপ ধরে এই কলামটি আমাদের ব্যাকগ্রাউন্ড নীল এবং এটি লাল। তো এখানে যদি আমি পরবর্তী কলাম গ্রুপটি অ্যাড করি, তাহলে আমাদের প্রতিটাকে আলাদা আলাদাভাবে আমরা কলাম গ্রুপের মাধ্যমে অ্যাড করতে পারি। তো এটি হচ্ছে কলাম আর কলাম গ্রুপের কাজ। এরপর আমরা ডেটা লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। ডেটা লিস্ট ট্যাগ হলো, লিখতে গেলে আমাদের লিখতে হবে এভাবে ডেটা লিস্ট, এবং এখানে আমাদের অপশনগুলিকে অ্যাড করতে হবে। অপশন, ধরুন আমরা কান্ট্রি যদি অ্যাড করি, এখন এখানে আমরা যদি ডেটা লিস্টের যে ট্যাগটি ইউজ করলাম, এখানে আমরা যদি একটি ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপের ভিতরে আমাদের দিতে হবে হচ্ছে ইনপুটের লিস্ট, এখানে দিতে হবে লিস্ট। আচ্ছা, এবার লিস্ট অ্যাড করার পরে আর এখানে দিতে হবে হচ্ছে আমাদের আইডি। এখানে ধরুন এটা হচ্ছে আমাদের
কান্ট্রি। তো এরপর আমাদের আউটপুট দেখতে গেলে আমাদের আউটপুটটি অনেকটি এরকম আসবে, যে দেখুন আমাদের কিন্তু ডাটা লিস্ট যেটি সিলেক্ট করলাম সেই লিস্টে এখানে একটি লিস্ট আকারে চলে এসেছে, কান্ট্রি লিস্ট আকারে চলে এসেছে। আমরা যে কোনো একটি লিস্ট এখান থেকে চুজ করতে পারি। আচ্ছা, এটি হলো আমাদের ডাটা লিস্ট ট্যাগ। তো এখানে যদি আমরা বাটন ইউজ করি, ইনপুট টাইপ বাটন, তো এখানে আমরা সহজেই এখানে বাটন ট্যাগটি, এ ধরনের এরিয়া আমরা বাটন ট্যাগটি আমরা ইউজ করতে পারি। যে আমরা একটি ইনপুট টাইপ ইউজ করলাম, এখানে আমরা বাটন ইউজ করতে পারি। এবং এই যে টোটাল সেকশন, এটিকে আমরা একটি ফর্ম ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যে এটি একটি ফর্ম ট্যাগ, যার মাধ্যমে আমরা যে কোনো ফর্মকে সাবমিট করতে পারি। আচ্ছা, একটি ফর্ম ট্যাগ দেখুন, তাহলে আমাদের আউটপুটটি আসবে এরকম, ক্লিক হিয়ার, চায় না, ক্লিক হিয়ার। আচ্ছা, এরপরে আমরা দেখব নতুন আরেকটি ট্যাগ, সেটি হলো ডিটেলস ট্যাগ। তো ডিটেলস ট্যাগ করতে গেলে আমাদের যেটি করা লাগে সেটি হলো ডিটেলস দিয়ে শুরু করতে হয় এবং ডিটেলস দিয়ে শেষ করতে হয়। ডিটেলস ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ থাকে যার নাম সামারি ট্যাগ। তো সামারি ট্যাগ হলো এমন একটি ট্যাগ যে আমাদের ডিটেলস ট্যাগের যে মেইন কন্টেন্টটি থাকবে, সেটি যে কন্টেন্টের উপর থাকবে তার একটি সামারি বা তার একটি সারমর্ম এখানে লেখা থাকবে। ধরুন এখানে আমরা যদি এই ট্যাগটিকে, এই যে টেক্সটটিকে, এটির যদি আমরা এই কন্টেন্টটিকে যদি আমরা এখানে ডিটেলসের মধ্যে শো করতে চাই, তো এখানে আমরা প্যারাগ্রাফটি অ্যাড করলাম এবং সামারি হিসাবে এই যে হেডিংটি, এই হেডিংটিকে আমরা সামারির ভিতরে যদি শো করাই, তাহলে দেখুন আমাদের এই ডিটেলস ট্যাগটি এরকম আসে। দেখুন আমরা ওয়েবসাইটে দেখেছি এরকম অ্যাকর্ডিয়ন টাইপের অনেক ইস্যু দেখেছি, যেখানে আমরা এভাবে ডিটেলস ট্যাগটি ইজিলি ইউজ করতে পারি, যে আমাদের এফএকিউ সেকশনটিকে আমরা এভাবে ইউজ করতে পারি ডিটেলস ট্যাগের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব আরেকটি নতুন ট্যাগ নিয়ে, যার নাম ডেফিনেশন ট্যাগ। ডেফিনেশন ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ট্যাগের, আমরা যেরকম অ্যাব্রিভিয়েশন ট্যাগ দেখেছিলাম ওরকম অ্যাব্রিভিয়েশন ট্যাগের মতনই আরেকটি ট্যাগ ডেফিনেশন ট্যাগ, এটিকে আমরা ডিটেল আকারে শো করতে পারি। যেমন ধরুন এখানে আমরা যদি এই যে লরেম ইপসাম যেটি আগে দেখিয়েছিলাম, সেই লরেম ইপসামকে আবার যদি আমরা এলআই দিয়ে লিখি, তো এখানে আমরা তো এক্ষেত্রে আমাদের ডেফিনেশন ট্যাগটি দেখুন এখানে হচ্ছে এই যে আমাদের শো করছে, টুইটালিক অক্ষরে চলে এসে এখানে নিচে শো করছে আমাদের কার্সারের নিচে। এটি হলো ডেফিনেশন ট্যাগ। পার্থক্য হলো এখানে হচ্ছে আমাদের আন্ডারলাইনটি আসে নাই, আর এক্ষেত্রে আমাদের আন্ডারলাইন এসেছিল এবং এটি নর্মাল টেক্সটের মতনই ছিল, একটি ডটেড আন্ডারলাইন ছিল। তো এরপর আমরা দেখব একটি ফিগার ট্যাগ। ফিগার ট্যাগ দেখতে গেলে আমাদের যেটি ইউজ করা লাগবে সেটি হলো, আমরা এর আগে ইমেজ ট্যাগ ইউজ করা দেখেছি। তো ইমেজ ট্যাগের ভিতরে এই যে আমাদের ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগটি ইউজ করা দেখেছি। দেখুন এটি হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এখানে আমি যদি এই ইমেজটিকে ইউজ করি, এর একটি ফিগারের, এটি ধরুন একটি ফিগার, এই ফিগারের ধরুন আমরা এখানে একটি ফিগার ট্যাগ ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে ফিগার ট্যাগ শুরু করলাম এবং ফিগার ট্যাগ শেষ করলাম, এবং এখানে আমরা ফিগ ক্যাপশনের মাধ্যমে আমরা
ইমেজটিকে যদি অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের ইমেজটির একটি ক্যাপশন রেডি হবে ফিগ ক্যাপশনের মাধ্যমে। এটি হলো আমাদের ফিগার ট্যাগ। এরপর আপনাদের ফুটার নিয়ে আলোচনা করব। তা আমরা ওয়েবসাইটে দেখেছি বিভিন্ন ধরনের সেকশনে আমাদের ফুটার নামে একটি সেকশন থাকে, যেখানে আমরা কপিরাইটের সেকশন মেইনলি অ্যাড করে থাকি। তো সেটিকে অ্যাড করতে চাইলে আমরা ফুটার ট্যাগ ইউজ করতে পারি সহজেই। আমাদের এটিকে একটি নতুন একটি সেকশন হয়ে যাবে ফুটার। ফুটারের ট্যাগটি, ফুটারের মাধ্যমে যদি আমরা ফুটার ট্যাগের মধ্যে আমরা ফুটারের অংশটুকুকে যদি অ্যাড করে থাকি, তাহলে আমাদের কাজটি সুবিধা হয়ে যায় যে বুঝতে যে এটি হচ্ছে একটি ফুটারের অংশ। এখন আমরা ফর্মের বিভিন্ন ধরনের ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটি ইনপুট ট্যাগ নেই, যেটি হলো টাইপ দেই টেক্সট। তো ইনপুট ট্যাগ লিখতে হয় এভাবে, যে ইনপুট দিয়ে লিখতে হয়, এটিকে আলাদাভাবে ক্লোজ করা লাগে না। এটিকে লিখতে গেলে আমাদের এখানে ভিতরে লিখতে হয় জাস্ট টেক্সট। ইনপুট টাইপটি লিখতে হয় টেক্সট, অর্থাৎ এর মাধ্যমে আমরা ইনপুটের যে টাইপটি, যেটি ইনপুট টাইপ টেক্সট বলতে গেলে যে কোনো ধরনের টেক্সট টাইপের আমরা ইনপুটকে এখানে ইউজ করতে পারি। তো দেখুন এখানে আমরা যে কোনো ধরনের টেক্সটই লিখতে পারবো, এখানে নিউমেরিক হোক বা যে কোনো ধরনের টেক্সট এখানে আমরা লিখতে পারবো। এরপর আমরা আরেকটি ইউজ করি, সেটি হলো চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স। চেকবক্স আমরা ব্যবহার করি এই কারণে, ধরুন আমাদের মাল্টিপল টাইপের যখন কোনো অপশন ইউজ করতে হবে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করার অপশন থাকবে, সেক্ষেত্রে আমরা চেকবক্সটি ইউজ করতে পারি। তো চেকবক্স ইউজ করলে যেটি হয় সেটি হচ্ছে পাশে এরকম আমাদের একটি অপশন তৈরি হয়, এরকম টিক মার্ক দেওয়ার মতো একটি অপশন তৈরি হয়, এবং ডান পাশে আছে আমরা আমাদের টেক্সটটিকে লিখতে পারি যে আমরা কোন ধরনের অপশন চাচ্ছি। ধরুন এখানে আমরা বললাম রেড বা এরকম যদি আমরা বলি, তো এখানে দেখুন পাশে রেড বা এরকম আমরা বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতে পারবো। তো এটি হলো ইনপুট টাইপ চেকবক্স। এই চেকবক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলিকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট টাইপের অপশনগুলি অ্যাড করতে পারি। আরেকটি অপশন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে রেডিও, ইনপুট টাইপ রেডিও অপশনটি ইউজ করে আমরা যদি আমরা কোনো ধরনের এটি না ওটি এই ধরনের কন্ডিশনাল যদি কোনো অপশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা রেডিও ইউজ করি, রেডিও ইনপুট টাইপ রেডিও। সেক্ষেত্রে আমরা অনেক সময় ইউজ করি যেরকম মেল না ফিমেল, সেক্ষেত্রে আমরা এই ইনপুট টাইপ রেডিওটি ইউজ করে থাকি। তো এটি ইউজ করতে গেলে আমাদের ইউজ করতে হয় এরকম। তো এখানে যদি সেম টাইপেরই দেই, দেখুন যে মেল অথবা ফিমেল যে কোনো একটি যদি সিলেক্ট করতে চান, তো সেক্ষেত্রে আমাদেরকে আইডি দিতে হবে সেম। আমরা অ্যাড করব যে কোনো একটি সিলেক্ট হবে এক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটি ইনপুট টাইপ নিয়ে আলোচনা করব, সেটি হলো ইনপুট টাইপ কালার। ইনপুট টাইপ কালার অ্যাড করতে পারি আমরা, যদি ধরেন কোনো ধরনের কালার যদি আপনারা অ্যাড করতে চান আপনাদের ইনপুট টাইপের ভিতরে, সেক্ষেত্রে আপনারা ইনপুট টাইপ কালার ইউজ করতে পারেন। ইনপুট টাইপ কালার ইউজ করলে যেটি হবে, এটি হলো এখানে আপনারা বিভিন্ন ধরনের কালার আপনাদের ইনপুট ফর্মের ভিতরে বিভিন্ন ধরনের কালার এখানে কালার পিকারের মতন ইউজ করতে পারবেন। এরপর আমরা আরেকটি ইনপুট টাইপ ইউজ করতে পারি, সেটি হলো ইনপুট টাইপ ডেট। ডেটের মাধ্যমে আমরা ইনপুটের ডেট নিতে পারি বিভিন্ন ধরনের, যেখানে আমরা ডেট সিলেক্ট করতে পারি। এরপর আমাদের আরেকটি ইনপুট থাকতে পারে, সেটি হচ্ছে ইমেইল। ইমেইলের মাধ্যমে আমরা যাবতীয় ধরনের ইমেইল ইনপুট নিতে পারি আমরা এখানে। এক্ষেত্রে শুধুমাত্র ইমেইলই ইনপুট হবে, এখানে অন্য কোনো ইনপুট টাইপ আমাদের এখানে কাজ করবে না বা অন্য ধরনের ইনপুট নেবে না, যেমন টেক্সট বা অন্য কোনো ইনপুট নেবে না, এখানে জাস্ট ইমেইলটি ইনপুট নেবে। আমরা এখানে পাসওয়ার্ড ইনপুট নিতে পারি, পাসওয়ার্ড ইনপুট নিতে পারি। তো পাসওয়ার্ড নিতে গেলে এখানে আমাদের যে ইনপুটটি থাকবে সেটিকে আমাদের হাইড করা থাকবে পাসওয়ার্ড।
তো আমরা পাসওয়ার্ড ইনপুট টাইপ নিতে পারি, আমরা ফাইল ইনপুট টাইপ নিতে পারি। এখানে ফাইল ইনপুট টাইপ নিতে গেলে যেটি হয় সেটি হচ্ছে এখানে যে কোনো চুজ ধরনের যে কোনো ফাইল আমরা এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো এরপরে আমরা ইনপুট টাইপ, আরেকটি ইনপুট টাইপ আছে আমাদের হিডেন। আমরা হিডেন ইনপুট টাইপ ইউজ করলে আমাদের ইনপুট টাইপটি টোটালি হারিয়ে যাবে। এখানে দেখুন এই যে ইনপুট টাইপ হিডেনটি আমাদের কোডের ভিতরে রয়েছে, বাট এটি আমরা দেখতে পাচ্ছি না। এটি কারণ হচ্ছে ইনপুট টাইপ হিডেনের মাধ্যমে এটি হাইড হয়ে রয়েছে। এরপর আমরা ইনপুট ইউজ করতে পারি, এখানে মান্থ ইউজ করতে পারি। মান্থের মাধ্যমে আমরা এখানে আমাদের মান্থ সিলেক্ট করতে পারি, আমাদের যে কোনো ইনপুটের মান্থ সিলেক্ট করতে পারি। তো এরপরে আমরা ইউজ করতে পারি ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ নাম্বার ইউজ করতে পারি। জাস্ট নাম্বার ইউজ করতে পারলে, নাম্বার ইউজ করতে গেলে এখানে জাস্ট আপনি অন্য কোনো অ্যালফাবেট কাজ করবে না, এখানে জাস্ট কাজ করবে হচ্ছে আমাদের নাম্বারগুলি। আমরা ইনপুট টাইপ রেঞ্জ ইউজ করতে পারি। রেঞ্জ ইউজ করলে যেটি হবে সেটি হচ্ছে এখানে আমরা ইনপুটের ভিতরে যে কোনো ধরনের এরকম রেঞ্জ টাইপের একটি ইনপুট নিতে পারবো, যার মাধ্যমে আমরা যে কোনো একটি ভ্যালু সিলেক্ট করতে পারবো। এরপর আমরা এখানে ইনপুট টাইপ সার্চ ইউজ করতে পারি। ইনপুট টাইপ সার্চের মাধ্যমে সার্চটি অ্যাড করতে হয় এভাবে, ইনপুট টাইপ সার্চ অ্যাড করতে পারি আমরা, যেখানে আমাদের ভ্যালু এখানে সার্চেবল যদি কোনো ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ইনপুট টাইপ সার্চটি অ্যাড করতে পারি। এরপর আমরা এখানে ইনপুট টাইপ টেলিফোন নাম্বার ইউজ করতে পারি। ইনপুট টাইপ, এখানে টেলিফোন নাম্বার টাইপের যদি ইনপুট নিতে চাই। টাইম ইউজ করতে পারি আমরা এখানে, টাইম ইউজ করলে আমাদের ইনপুটটা এখানে জাস্ট টাইমটি ইনপুট হবে, যে আমাদের যে কোনো আলাদা টাইম যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের সেই টাইমটি অ্যাড করতে পারবো। আমরা এখানে ইউআরএল ইনপুট নিতে পারি, ইউআরএল অর্থাৎ এখানে আমরা যে কোনো ধরনের লিঙ্ক বা ইউআরএল এখানে অ্যাড করতে পারি। এরপর আমরা এখানে আলাদাভাবে উইক অ্যাড করতে পারি। উইক অ্যাড করলে জাস্ট উইকটি সিলেক্ট করা যাবে। তো এখানে কততম সপ্তাহ, শুধু সপ্তাহ আকারে আমি সিলেক্ট করতে পারবো। তো এটি হলো আমাদের ইনপুট টাইপ। টোটাল ইনপুট টাইপ হচ্ছে আমার এতগুলো ইনপুট আমরা ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনে আমরা ইউজ করতে পারবো। ও আরেকটি ইনপুট আছে, সেটি হচ্ছে আমাদের যদি মেসেজ বা অনেক ধরনের বড় টেক্সট থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি টেক্সট এরিয়ার মাধ্যমে এখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারি, যেরকম এই যে টেক্সট এরিয়া, বিভিন্ন ধরনের মেসেজ লেখা যে বক্স, সেটি আমরা এখানে অ্যাড করতে পারি। তো আশা করি আমাদের ইনপুট টাইপ সম্বন্ধে যাবতীয় যে কাজগুলি, যে ট্যাগগুলি, সেগুলি আপনারা বুঝতে পেরেছেন। নতুন আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব, যার নাম হলো ইনসারশন ট্যাগ। তো ইনসারশন ট্যাগের মাধ্যমে, ইনসারশন ট্যাগ হলো এমন একটি ট্যাগ যেটি হলো, আমরা ধরেন কোনো প্রোডাক্ট টাইপের যদি আমরা কন্টেন্ট লিখি, যে আমাদের প্রোডাক্টের প্রাইস, ধরুন একটা প্রোডাক্টের প্রাইস দিলাম, যে প্রোডাক্টের প্রাইসের ভিতরে থাকে, যেখানে একটি প্রাইস লেখা থাকে, ধরুন লেখা থাকে এরকম, ধরুন আমাদের একটি প্রাইসের প্রোডাক্টের দাম হচ্ছে 550। ধরুন এই প্যারাগ্রাফের মধ্যে লিখি, একটি প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের মধ্যে আমরা ধরুন লিখলাম 550 হচ্ছে বিডিটি আমাদের প্রাইস, যেটি এখন ছাড়ে চলছে ধরুন 300 টাকা, অর্থাৎ 300 বিডিটিতে আপনি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটাকে এই যে 300, এটিকে লিখবেন আইএনএস ইনসারশন ট্যাগের মাধ্যমে লিখতে পারেন। আরেকটি ট্যাগ আছে, সেটি হচ্ছে ডিলিট ট্যাগ। তো এটিকে আপনি ডিইএল ট্যাগ দিয়ে যদি লিখেন, ট্যাগটি দিয়ে শেষ করেন, তাহলে এখানে আপনাদের এটি শো করবে, অনেকটা আউটপুটটি শো করবে এরকম, আউটপুটটি শো করবে যে 500 বিডিটি এখানে নাই, 300 বিডিটি এখন আমাদের প্রাইসটি আছে। তো ইনসারশন ট্যাগ এবং ডিলিট ট্যাগ আমি আপনারা তো ইনসারশন ট্যাগ এবং ডিলিট ট্যাগ আপনারা বুঝতে পারলেন। এরপর আসি আমরা মেইন ট্যাগ। আমরা এই যে টোটাল কন্টেন্ট লিখছি, টোটাল কন্টেন্টটিকে আমরা একটি
ট্যাগের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে টোটাল যে মেইন যে কন্টেন্টটি, টোটাল সেকশনটিকে আমরা একটি ট্যাগের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে র্যাপার, আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের র্যাপার ইউজ করি সেরকম একটি র্যাপার মেইন ট্যাগ। তো মেইন ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে টোটাল কন্টেন্টটিকে একটি র্যাপ করতে পারি, টোটাল কন্টেন্টটিকে আমরা র্যাপ করতে পারি। হয়তো বা সেটি ফুটারের আগে হতে পারে, ফুটারের আগে আমি র্যাপ করতে পারি এরকম। তো এটি হলো আমাদের মেইন ট্যাগ, এটি হলো আমাদের মেইন ট্যাগ, এটি হলো আমাদের মেইন ট্যাগ। এরপর আমরা ইউজ করতে পারি মেনু ট্যাগ। মেনু ট্যাগ কি? মেনু ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা মেনু যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের মেনু ট্যাগ তৈরি করতে হবে। তো মেনু ট্যাগ তৈরি করতে গেলে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে এখানে আমাদের যে ইউএল এর কাজটি এখানে মেনু করে থাকে। যে আমাদের ইউএল দেওয়া লাগবে না, জাস্ট এলআই দিয়ে আমরা মেনুকে অ্যাড করতে পারবো। এলআই দিয়ে আমরা আমাদের মেনুকে অ্যাড করতে পারবো। এরকম ধরুন যদি লিঙ্ক করি যে হোম বাট অ্যাবাউট, এরকম যদি লিখি তাহলে এরকম আমাদের মেনু কাজটি, এলআই এর কাজটি মেনু করবে, ইউএল এর কাজটি মেনু করবে। এরপর আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা ন্যাপ ট্যাগ ইউজ করতে পারি। ন্যাপ ট্যাগ ইউজ করলে আমাদের ন্যাবের মাধ্যমে আমরা এখানে আমাদের যে মেনু আইটেমটি সেটিকে শো করতে পারি। নেভিগেশন যেটিকে বোঝায়, আমাদের মেইনলি আমরা নেভিগেশনটাকেই আমরা ইউজ করে থাকি, তো নেভিগেশনটিকে ইউজ করতে গেলে, তো আমরা নেভিগেশনটিকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই যে আমরা মেনু আইটেমগুলি নিলাম, মেনু আইটেমগুলির সাহায্যে আমরা সহজে ন্যাপটিকে ইউজ করতে পারি। তবে এক্ষেত্রে আমাদের আনঅর্ডার লিস্ট হিসাবে ইউএলটিকে অ্যাড করা উচিত। ইউএল এর মাধ্যমে যে এটি লিস্ট আইটেমগুলিকে আমাদের অ্যাড করা উচিত। ইউএল এর মাধ্যমে আমাদের অ্যাড করা উচিত। তো এর মাধ্যমে আমরা এভাবে আমরা ন্যাপট্যাগের মাধ্যমে আমরা মেনুকে বা নেভিগেশনকে আমরা ইউজ করতে পারি আমাদের HTML পেজের ভিতরে। এখানে একটি ট্যাগ বাট চলে এসেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই হেডার ট্যাগ কি জিনিস। হেডার ট্যাগ হলো এই যে টোটাল আমাদের যে মেনু ট্যাগ, এটিকে যদি আমরা আলাদাভাবে অ্যাড করতে চাই একটি ট্যাগ দিয়ে, সেটি হচ্ছে আমাদের হেডার ট্যাগ। তো এভাবে আমরা হেডারকে র্যাপ করতে পারি। হেডার ট্যাগটি এই এরিয়াটায় অ্যাড করতে হবে। এটি হলো আমাদের হেডার ট্যাগ। মেইন ট্যাগটিকে আমরা নিচে নামিয়ে নিই। তো এই হলো আমাদের ফরম্যাটিং। এখন আমরা মেটা ট্যাগ নিয়ে আলোচনা করব। মেটা ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা HTML এর ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্টকে, আমরা মেটা ইনফরমেশনকে এখানে আমরা অ্যাড করতে পারি। তো মেটা ট্যাগ ইউজ করতে গেলে আমাদের যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে মেটা ট্যাগ, যে আমাদের ক্যারেক্টার সেট, এটি ক্যারেক্টার সেটকে আমাদের ইউজ করতে হয়। তো মেটার মাধ্যমে এই যে আমরা যে গুগলে সার্চ করলে যে লিপসাম দিয়ে সার্চ করেছিলাম, সার্চ করার পরে যে আমাদের এখানে একটি ডেসক্রিপশন চলে এসেছে, এই ডেসক্রিপশনটি আমাদের এখানে শো করাতে পারি, যে মেটার মাধ্যমে আমরা ওই কন্টেন্টটিকে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে মেটা, আমাদের লিখতে হবে হচ্ছে এখানে নেম, এটি কোন টাইপের অ্যাট্রিবিউট, সেটি হচ্ছে ধরুন আমরা অ্যাড করলাম যে কিওয়ার্ড। তো কিওয়ার্ড যদি অ্যাড করি, তো আমরা এখানে যদি লিখি তার কন্টেন্টকে যদি অ্যাড করি, সেটি হচ্ছে আমাদের কি টেস্ট। তো টেস্ট হিসাবে বা যে লিপসাম কিওয়ার্ডের মাধ্যমে এটি আমরা সার্চ করলে আমাদের এই কন্টেন্টটি শো করবে। তো এটি হলো আমাদের লিপসামের কন্টেন্ট। তো এর মাধ্যমে এটি আসলে এখানে আউটপুটে কিছু দেখাবে না, এটা হচ্ছে আমাদের সার্চিং এর ফলে যেটি আসবে সেটিকে দেখাবে। তো এর মাধ্যমে আমরা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, এই ধরনের কন্টেন্টগুলিকে ইনফরমেশনগুলিকে অ্যাড করতে পারি ওয়েব পেজের ভিতরে। এরপর আসি আমরা সিলেক্ট ট্যাগ। তো
তো সেক্ষেত্রে আমাদের ইউজ করতে গেলে এখানে সিলেক্ট ট্যাগ ইউজ করতে হবে, এবং তার ভিতরে আমাদের অপশন অ্যাড করতে হবে। অপশন যেমন এখানে আমরা অপশন অ্যাড করি রেড, গ্রিন এবং ব্লু। এই যে তিনটি অপশন, এই তিনটি অপশনকে আমরা একটি কম্বো বক্সের মাধ্যমে এখানে শো করাতে পারি। তো এটি হলো আমাদের সিলেক্ট ট্যাগ। প্রি ট্যাগ, হলো আমাদের একটি ট্যাগ যার মাধ্যমে আমরা হুবহু যদি কোনো টেক্সটকে এরকম অক্ষর সহ বা কোনো আমাদের যে কোনো ধরনের ক্যারেক্টারকে যদি আমরা প্রিন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রি ট্যাগ ইউজ করতে পারি আমাদের HTML পেজের ভিতরে। তো প্রি ট্যাগ ইউজ করলে আমরা ঠিক যে স্পেসটি আমরা ইউজ করব, এখান থেকে ধরুন এই এরিয়া থেকে শুরু করবে, এই এরিয়া থেকে আমরা যে স্পেসটা দিয়ে কোনো কিছু লিখব সেই স্পেসটিও কাউন্ট করবে। এরকম ধরুন আমরা এরকম জিনিস যদি লিখি, দেখুন যেগুলি স্পেস দিয়েছি সেই স্পেসগুলি কাউন্ট করেছে, অর্থাৎ এগুলি আমরা কোড লিখতে বা বিভিন্ন ধরনের কোড ফরম্যাট লিখতে আমাদের প্রি ট্যাগ ইউজ করলে আমাদের সুবিধা হয়। তো এরপরে আমরা আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে প্রোগ্রেস ট্যাগ। তো প্রোগ্রেস ট্যাগ ব্যবহার করতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে এখানে প্রোগ্রেস, ঠিক এভাবে ভ্যালু আর ম্যাক্সিমাম। প্রোগ্রেস ট্যাগ ইউজ করলে আমাদের ধরুন ম্যাক্সিমাম এখানে দিলাম আমরা 100 এবং এখানে আমরা ভ্যালু দিলাম ধরুন 65। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটি হবে এরকম। আউটপুটটি দেখেন 100-র মধ্যে আমাদের 65% এখানে পূর্ণ হয়েছে। এটি হলো আমাদের প্রোগ্রেস ট্যাগ। এরপর আমরা ইউজ করব ব্লক কোড ট্যাগ। ব্লক কোড ট্যাগ ইউজ করতে গেলে আমাদের ব্লক কোড যে আমাদের যে ট্যাগটি সেটিকে নিতে হবে এবং এখানে আমরা একটি ধরুন এখানে আমরা একটি কন্টেন্ট ইউজ করি। তো এখানে ধরুন আমরা ব্লক কোড ইনফরমেশনটি অ্যাড করলাম, কমেন্টস ইউজ করলাম, মানে সেখানে এটি হচ্ছে আমাদের ব্লক কোড ট্যাগ। আর ব্লক কোড ট্যাগের ভিতরে যদি আপনারা সিম্পল এক লাইন বা শর্ট আকারে যদি কোনো ট্যাগ এরকম কোটেশন ট্যাগ যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিউ ট্যাগ ইউজ করতে পারবেন। কিউ ট্যাগ আর ব্লক কোড ট্যাগ একই, আমাদের কোটেশন ট্যাগ হিসেবে কাজ করে, বাট এটি হচ্ছে লং যদি কোনো টেক্সট আমরা কোটেশন ইউজ করতে চাই সেক্ষেত্রে ব্লক কোড ইউজ করব, এবং শর্ট যদি কোনো কোটেশন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব কিউ ট্যাগ। তো এভাবে আমাদের কিউ ট্যাগটিকে তৈরি করতে হয়। তো এভাবে আমাদের কিউ ট্যাগটিকে অ্যাড করতে হয়। দেখুন এক্ষেত্রে আমাদের এরকম কোটেশন চলে আসবে। HTML এর ভিতরে আলাদা আলাদা কোনো সেকশন যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এরকমভাবে সেকশন ট্যাগ। সেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেকশন ইউজ করতে পারি, যেরকম কন্ট্যাক্ট সেকশন, অ্যাবাউট সেকশন, হোম সেকশন, এরকম সেকশন ইউজ করতে পারি। আর এইগুলার ভিতরে যদি আলাদা আলাদা যদি ছোট ছোট কোনো কন্টেন্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা ডিভ ইউজ করতে পারি, ডিভ। তো ডিভের মাধ্যমে আমরা আমাদের HTML পেজকে ছোট ছোট অংশে পার্ট করতে পারি ডিভ ট্যাগের মাধ্যমে। আমরা HTML পেজের ভিতরে যদি কোনো ধরনের স্ক্রিপ্ট অ্যাড করতে চাই, জাভা স্ক্রিপ্টের যদি কোনো কোড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি। ধরুন আমরা এখানে লিখলাম ওয়ার্নিং। তো এটিকে যখন আমরা লোড দিব, দেখুন ওয়ার্নিং টেক্সট আকারে একটি অ্যালার্ট চলে আসলো। এটি হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের যদি কোড লিখতে চাই সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে।
আমরা যদি এই টোটাল HTML পেজের ভিতরে যদি কোনো স্টাইল ট্যাগ ইউজ করতে চাই, মানে স্টাইল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্লক আকারে স্টাইল ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে। স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা টোটাল যে স্টাইলটি, ধরুন এই যে হেডারের এই হেডার সেকশন, এর যদি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তো এখানে আমরা CSS এর ফাইলকে আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে আমরা ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্যাকগ্রাউন্ড ইয়েলো। তো সেক্ষেত্রে আমাদের হেডারের যে ব্যাকগ্রাউন্ডটি এটি ইয়েলো চলে আসলো। এরপর আমরা সুব ট্যাগ এবং সাব ট্যাগ এটি কি জিনিস সেটি দেখব। তো আমরা এখানে একটি প্যারাগ্রাফ নেই, ঠিক এই সেগমেন্টের এখানটায় একটি প্যারাগ্রাফ নেই। তো সুব ট্যাগ হলো আমাদের, যদি আমরা কোনো পাওয়ার টাইপের কোনো টেক্সটকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সুব ট্যাগ ইউজ করতে পারি। যদি একটি a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখি, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটি হলো আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র। এটি যদি আমরা আউটপুটে দেখি, তাহলে আউটপুটে কেমন আসবে? আউটপুটে আসবে এরকম। এখন এই পাওয়ারটিকে যদি আমরা উপরে উঠাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এই সুব ট্যাগটি ইউজ করতে পারি। সুব ট্যাগের মাধ্যমে আমরা এখানে আমরা এখানে 2 দিব এবং এই 2টি, এই যে পাওয়ারের 2টি, আমরা পাওয়ারের 2টি অ্যাড করব ঠিক এভাবে। ধরুন প্রতিটি 2 এর আগে আমরা এই সুব ট্যাগটি ইউজ করব। সেক্ষেত্রে আমাদের দেখুন a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা যেরকমভাবে বইতে দেখি সেরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি কেমিক্যাল কোনো রিঅ্যাকশন বা কেমিক্যাল কোনো সংকেতের চিহ্ন যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ধরুন আরেকটি প্যারাগ্রাফ নেই, আমরা এখানে লিখব H2O। এই H2O এর ভিতরে আমাদের H2টি যদি আমরা লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু পাশাপাশি লিখতে হয়। এক্ষেত্রে আমরা যদি এখানে SUB এই ট্যাগটি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের H2O আমাদের বইয়ের মতন লেখা তৈরি হয়ে গেল সাব ট্যাগের মাধ্যমে। এখন আমরা দেখব মার্ক ট্যাগ কি। মার্ক ট্যাগ হলো, ধরেন আমি কোনো একটি কন্টেন্টকে আলাদাভাবে বা কোনো একটি টেক্সটকে আমি কোনো এরিয়ার ভিতরে কোনো একটি টেক্সটকে আলাদাভাবে মার্ক করতে চাচ্ছি। ধরুন আমরা এই অংশটুকে মার্ক করব। তো এখানে মার্ক ইউজ করলাম এবং এখানে আমি এই মার্ক ট্যাগটি শেষ করলাম। তো সেক্ষেত্রে আমাদের এই হেডিং এর ভিতরে আমাদের যে মার্ক ট্যাগটি, এখানে এই অংশটুকু মার্ক হয়ে গেল। এটি হলো আমাদের মার্ক ট্যাগ। অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গাটিকে আপনি যদি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে মার্ক ট্যাগ ইউজ করতে পারবেন। এখন আমরা দেখব কি করে কোনো টেক্সটকে বোল্ড করতে হয়, অর্থাৎ কোনো মোটা হরফে কোনো টেক্সটকে লিখতে হয়। সেক্ষেত্রে ধরুন আমরা এখানে যদি কোনো একটি টেক্সটকে মোটা হরফে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এখানে, ধরুন এই অংশটিকে আমরা ইট হ্যাজ সারভাইভড, এই অংশটুকুকে যদি আমরা মোটা অক্ষরে লিখি, তো আমরা বি দিয়ে লিখতে পারি। দুভাবে আমরা করতে পারি, এক হচ্ছে আমরা বি দিয়ে লিখতে পারি, আর অন্যটি আমরা লিখতে পারি, ধরুন এই অংশটিকে যদি আমরা মোটা হরফে লিখি, তো এটিকে আমরা লিখতে পারি স্ট্রং ট্যাগের মাধ্যমে। তো
স্ট্রং ট্যাগের মাধ্যমে যদি আমরা লিখি, দেখুন এই অংশ আর এই অংশ এটি মোটা অক্ষরে চলে এসেছে, মোটা হরফে চলে এসেছে। এখন আমরা ইএম ট্যাগ সম্বন্ধে জানবো। ইএম ট্যাগ হলো এমফাসাইজ ট্যাগ, যেটি হলো আমরা ইটালিক ট্যাগ দেখেছি যে কোনো অক্ষরকে বাঁকা হরফে লিখতে গেলে আমরা ইটালিক ইউজ করতে চাই। আর এমফাসাইজ ট্যাগ হলো যদি জোরপূর্বক কোনো শব্দকে বা কোনো অংশকে, কোনো টেক্সটকে যদি আপনি বাঁকা হরফে লিখতে চান, সেক্ষেত্রে আপনারা ইএম ট্যাগ ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাদের জাস্ট ওই ট্যাগটিকে ইএম লিখবেন, ইএম দিয়ে শুরু করবেন এবং যে অংশটুকু আপনি বাঁকা হরফে লিখবেন তার শেষ প্রান্তে আপনি ইএম ট্যাগ অ্যাড করবেন। তো এভাবে আপনি টোটাল টেক্সটের ভিতরে এটিকে বাঁকা হরফে লিখতে পারবেন, কিন্তু এটি জোরপূর্বক। এখন আমি আপনাদের গুগল ম্যাপকে কিভাবে ইন্টিগ্রেট করবেন আপনাদের পেজের ভিতরে, HTML পেজের ভিতরে, সেটি দেখিয়ে আমি HTML কোর্সটিকে এখানে শেষ করব। তো গুগল ম্যাপকে যদি আমরা দেখতে চাই, তো আমরা এখানে বাংলাদেশ, প্রথমে ঢাকা বাংলাদেশ লিখে সার্চ দিই, ঢাকা বাংলাদেশ। তো এই অংশটুকুকে যদি আমি ম্যাপের এই অংশটুকুকে আমি যদি আলাদাভাবে আমাদের এখানে শো করাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডিরেকশনের এই যে অপশনটি, এই অপশনের মধ্যে শেয়ারের অপশনে যাব, যাওয়ার পরে এমবেড ম্যাপে যাব। এখানে দেখবেন যে একটি আই ফ্রেম পাবেন, আমি আই ফ্রেমের ব্যবহারটি আপনাদের দেখিয়েছি। তো ঠিক একইভাবে যে আই ফ্রেমটি আপনারা ভিডিও অ্যাড করেছেন, ওইভাবে আই ফ্রেমটি নেবেন, নিবে আই ফ্রেমের ওখানে আপনারা এটি পেস্ট করবেন এবং এখানে দেখতে পারবেন যে আমরা এখানে ম্যাপটিকে ইন্টিগ্রেট করতে পেরেছি। তো এটি হলো আমাদের টোটাল যে HTML এর টোটাল অংশটি এভাবে আমরা করতে পারি। আমাদের এখানে বেসিক যে সেকশনগুলি, প্রতিটি ট্যাগ আমি খুব ডিটেলসে আপনাদেরকে দেখিয়েছি। আর যদি এর ডিটেলসে আরও ডিটেলস হিসাবে আপনারা দেখতে চান, তো আমার ভিডিওতে অনেকগুলি প্রায় 70টার মতন আমি ভিডিও অ্যাড করেছি আমার HTML সম্পর্কিত। আপনারা প্রতিটি ভিডিওতে খুব ডিটেলসে আমার যে কোনো সেগমেন্টকে খুব ডিটেলসে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।